সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি মাজহারুল ইসলাম। আমার ইউটিউব চ্যানেল টেক্সবিডি স্কুল। টেক্সবিডি স্কুলে আপনাদের স্বাগতম। সুধী, আমরা দীর্ঘদিন আইটিপির প্রিপারেশন নিচ্ছি। রোজার মাস, আপনারা হয়তো সবাই নামাজ পড়ছেন এবং ব্যস্ততা, কিন্তু আমি আপনাদেরকে প্রিপারেশনের সাথে থাকার জন্য বলবো। কারণ রুটিন বা আপনারা পরীক্ষার সময় বা জানার সাথে সাথেই কিন্তু পরীক্ষার প্রিপারেশন বা পরীক্ষার প্রস্তুতি নিয়ে পাশ করাটা কঠিন হয়ে যাবে। তাই এই রোজার মাসে রমজান, সেহরি, ইফতারি সবকিছুর মাঝে প্রিপারেশনের সাথে আপনাদেরকে থাকতে হবে। আমি তারই ধারাবাহিকতায় আপনাদেরকে আজকে আমাদের পরীক্ষার সিলেবাসের একটি পার্ট হচ্ছে দানকর আইন। দানকর আইন 1990 এর এই আইনের কি ধরনের প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত, তারপর এমসিকিউ টাইপের সংক্ষিপ্ত বা টিকা, নতুবা 5 মার্ক বা 10 মার্কের কি ধরনের প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো আপনারা যে কোনো ভাবেই থাকলেই দিতে পারবেন যদি আপনারা আয়কর আইন 1990 এর ধারাগুলো সম্পর্কে ধারণা থাকে। এই আইনের ধারা কম, আপনারা ইম্পর্টেন্ট যে ধারাগুলো আছে সেসব ধারাগুলো যদি মাথায় রাখেন, তাহলে আমার মনে হয় যে টাইপের প্রশ্নে আসুক আপনারা আনসার করতে পারবেন এবং আপনাদের পরীক্ষার সাফল্য আসবে। তো আমি সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দানকর আইন 1990। আমি প্রথমেই আলোচনার সাথে আমি আজকে আপনাদের জন্য বোর্ড ব্যবহার করব, সেখানে আপনারা যাতে বুঝতে পারেন আমি সেজন্য একটু ব্যাখ্যা দিয়ে আলোচনা করব। আমরা চলে যাচ্ছি বোর্ডে। আমরা দেখেন প্রথমেই যে আয়কর আইনে যে ধারাটি রয়েছে, ধারা 4। ধারা 4-এ এটা হলো যে দানকর আইন। দানকর আইনের দানকর আইন 1990। এই দানকর আইন 1990 এর ধারা 4-এ কি রয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। আমরা ধারাটি সম্পর্কে যদি জানা থাকে তাহলে দানকর আইনের প্রায় 50% কি 40% আপনার শেখা হয়ে যাবে, আপনাদের শেখা হয়ে যাবে। এবং এখান থেকে কি টাইপের প্রশ্ন আসে, আমি প্রথমে একটি ধরেন 5 মার্কের একটি প্রশ্ন থাকবে। সেটি কি? প্রশ্নটি হবে এমন যে আয়কর আইন 1990 এর ধারা 4-এ কি উল্লেখ রয়েছে, এটা একটি প্রশ্ন থাকতে পারে। আবার প্রশ্নটি এমন হতে পারে, দানকর আইনের জন্য কোন কোন দানের জন্য কর আরোপযোগ্য হয় না, তার বিস্তারিত লিখুন। তারপর সংক্ষিপ্তভাবে এমন থাকতে পারে যে 1 মার্কের প্রশ্ন বা এমসিকিউ টাইপের প্রশ্ন, যে আয়কর আইনের কোন ধারায় দানকর আরোপযোগ্য করা হয়নি। তো এটার সবটার এই সব ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে একটি হবে, সেটি হলো কি, দানকর আইনের 4 ধারায় রয়েছে কি, কোনো ব্যক্তির কৃত দানের উপর এই আইনের কোনো দানকর আরোপযোগ্য হইবে না। কোনো ব্যক্তির কৃত দান, এখন কোন কোন দানগুলা যদি আমরা জানি যে কোন কোন দান, এই দানগুলোর উপর কি টাইপের দান, এই দানগুলোর উপর দানকর আরোপযোগ্য হয়নি। এটা এই বিষয়টাই ধারাটি জানলে আমরা আরেকটি বিষয় যেটা জানবো সেটা হলো যে যদি দান করে যদি অঙ্ক আসে, সে অঙ্কের ক্ষেত্রে আপনার এমন একটি প্রশ্ন থাকলো যে সেটার উপর দান করা আরোপযোগ্য হচ্ছে না। এই জন্য আপনারা ধারা 4টি মুখস্থ বলুন, বুঝা বলুন, যদি স্পষ্ট এটার সম্পর্কে ধারণা থাকে তাহলে দান করে একটি মোটা অংশই আপনারা শিখা হয়ে যাবে। আমি 1 নম্বরে যাচ্ছি, যে কোন কোন ধরনের দান, যেমন দানকৃত সম্পত্তি, যেমন 1 নম্বর হলো দানকৃত সম্পত্তি। দানকৃত সম্পত্তি যদি যদি বাংলাদেশের বাহিরে অবস্থিত হয়, বাংলাদেশের বাহিরে অবস্থিত হয়। মোট কথা হলো, যদি আমাদের যে সকল দানকৃত দানের সম্পত্তি যদি বাংলাদেশের বাইরে অবস্থিত হয়, তাহলে ওই দানের জন্য কর আরোপযোগ্য হবে না। প্রথম এটি। দ্বিতীয় হলো যে দান যদি সরকার বা
স্থানীয় কর্তৃপক্ষকে করা হয়। তাহলে আমরা বুঝে নিই, দান যদি সরকার বা স্থানীয় কর্তৃপক্ষে করা হয়, অর্থাৎ কোনো ব্যক্তি তার একটি দান করলো, দানটি যদি সরকারকে করে বা স্থানীয় কোনো কর্তৃপক্ষ যেমন সিটি কর্পোরেশন বা এমন কোনো কর্তৃপক্ষকে করে, সেক্ষেত্রে সেই দানের উপর কি আয়কর আরোপযোগ্য হবে না। 3 নম্বরে, দান যদি দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো তহবিলে করা হয়, আর একটু বিশ্লেষণ করলে যেটা বোঝা যায় যে যদি কোনো ব্যক্তির দান দাতব্য উদ্দেশ্যে, যদি এটা 3 নম্বর, দান যদি দাতব্য উদ্দেশ্যে প্রতিষ্ঠিত কোনো তহবিলে করা হয়, তাহলে সেই দানের জন্য কি কর আরোপযোগ্য হবে না। তাহলে আমরা প্রথম তিনটি পেলাম। প্রথম তিনটি হলো কি, দানকৃত সম্পত্তি যদি বাংলাদেশের বাইরে অবস্থিত হয়। 2 নম্বর হলো দান যদি সরকার বা স্থানীয় কোনো কর্তৃপক্ষকে করা হয়। 3 নম্বরে দান যদি এমন কোনো দাতব্য তহবিলে প্রতিষ্ঠিত করার জন্য করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কি দান কর আরোপযোগ্য হবে না। আমরা এটা মুছে ফেলছি, আমরা 4 নম্বরে যাচ্ছি। আমরা 4 নম্বরে যেটা হচ্ছে, দান যদি ভরণ পোষণ এর জন্য তার উপর নির্ভরশীল কোনো আত্মীয়ের বিবাহকালে সর্বোচ্চ 20,000 টাকার মূল্য পর্যন্ত করা হয়। আচ্ছা, আপনারা বোর্ডে দেখছেন 4 নম্বরটা হচ্ছে, দান যদি ভরণ পোষণের জন্য তাহার উপর নির্ভরশীল কোনো আত্মীয়ের বিবাহকালে সর্বোচ্চ 20,000 টাকার মূল্য পর্যন্ত করা হয়, সেক্ষেত্রে এটির উপর কি দান কর আরোপযোগ্য হবে না। আমি একটু বুঝিয়ে বলছি। যদি কোনো ব্যক্তি তার উপর নির্ভরশীল এমন কোনো আত্মীয় স্বজন তার বিয়ের অনুষ্ঠানে যদি তাকে 20,000 টাকার হয় ক্যাশ টাকা বা এমন কোনো সম্পত্তি দান করা হয় 20,000 টাকা মূল্যমানের, তাহলে ওই নির্ভরশীল ব্যক্তি যেহেতু নির্ভরশীল ব্যক্তি, সেহেতু তার এই দানটার উপর কি কোনো কর আরোপযোগ্য হবে না। আর 5 নম্বর হলো এটার মতোই সেম, দান যদি ভরণ পোষণের জন্য তার উপর নির্ভরশীল কোনো আত্মীয়কে, মানে এটা ডিফারেন্স হলো আত্মীয়কে বিবাহ ছাড়াও যদি কোনো বীমা পলিসি করে দেওয়া হয়, 20,000 টাকা দামের মূল্যের কি বীমা পলিসি করে দেওয়া হয়, করা হয়, তাহলে সেক্ষেত্রেও কি আপনার দান কর আরোপযোগ্য হবে না। 4 নাম্বারটা তাহলে কি, যদি বিয়ে অনুষ্ঠানে কোনো গিফট দেওয়া হয় সেটা 20,000 টাকা মূল্যের। আর 5 নম্বর হলো কি, বিয়ে ছাড়া যে এমন ভরণ পোষণের জন্য তার উপর নির্ভরশীল এমন কোনো আত্মীয়কে যদি 20,000 টাকা মূল্যের বীমা পলিসি করে দেওয়া হয়, সেক্ষেত্রেও কি তার ওই দানটাও কি ওই দানের উপর কি কর আরোপযোগ্য হবে না। এরপর আমরা যাচ্ছি 6 নম্বর। শুধু 6 নম্বরে আমরা যেটা, সেটা হলো দান যদি উইল মূল্যে করা হয়,
তাহলে দান যদি উইল হিসাবে কাউকে করা হয়, তাহলে সেই উইল মূল্যের যে পরিমাণটা, সেই দানের উপরও কি কর ধার্য করা হবে না। 7 নম্বরে, দান যদি মৃত্যু চিন্তায় করা হয়, এটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি দান করে যে তার মৃত্যুর পরে এই দানকৃত সম্পত্তি হবে, সম্পত্তি সে মালিকানা হবে, বা মৃত্যু চিন্তায় করা হয়, এরকম যদি চিন্তায় কারোকে দান করা হয়, তাহলে সেই দানের উপরে কি কর ধার্য করা হবে না। 8 নম্বরে, দান যদি পুত্র, কন্যা, পিতা, মাতা, স্বামী, স্ত্রী, আপন ভাই এবং বোনকে করা হয়। আমি 8 নম্বর পয়েন্টটি বুঝিয়ে বলছি। যদি কোনো ব্যক্তি পুরুষ ব্যক্তি হয়, সে পুরুষ ব্যক্তি যদি কোনো পুরুষ ব্যক্তি হয়, তাহলে ওই পুরুষ ব্যক্তি যদি তার পুত্র, কন্যা, তার স্ত্রী, তার বাবা, মা এবং আপন ভাই এবং বোনকে যদি দান করে থাকে, তাহলে ওই দানের উপর কি কর ধার্য করা হবে না। আর দানকারী ব্যক্তি যদি স্ত্রী হয়, তাহলে স্বামী, পুত্র, কন্যা, বাবা, মা এবং আপন ভাই বোনের ক্ষেত্রে যদি দান করে থাকে, সেক্ষেত্রে কি দান কর ধার্য করা হবে না। শুধু আমরা ধারা 4-এ 8টি পয়েন্ট আলোচনা করেছি। আপনারা প্রথম থেকে বিষয়গুলো দেখলেন। এই 8টি পয়েন্ট যদি আপনি লিখে আসতে পারেন, তাহলে আপনি যদি এই প্রশ্নটি যদি 10 মার্ক থাকে, তাহলে 8-9 মার্ক পেয়ে যাবেন। এবং এই 8টি পয়েন্ট থেকে যে কোনো একটি পয়েন্ট উঠিয়ে দিয়ে বলতে পারে যে এই ক্ষেত্রে, যেমন একটি পয়েন্ট থাকতে পারে উইলকৃত দানের ক্ষেত্রে কি দান করা আরোপযোগ্য, এরকম যদি প্রশ্ন হয়, সেক্ষেত্রে আপনি এক কথায় যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনার কি জবাব দেওয়ার জন্য এই 8টি পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। তো আমি আপনাদেরকে যে 8টি পয়েন্ট বুঝিয়ে বললাম, এবং দান করের ধারা 4-এর এই 8টি পয়েন্ট যদি আপনারা আলোচনা করেন, তাহলে আপনাদের দান করের আইনের জন্য, দান কর আইন পড়া এবং লেখা বা পরীক্ষার জন্য আপনাদের অনেকাংশ উপকারে আসবে। আমি এখন ধারা 5-এ চলে যাচ্ছি। শুধু দান কর আইনের এখন যে ধারাটি আলোচনা করব, এটি তেমন ইম্পর্টেন্ট না, তারপরও জানার জন্য আলোচনা করছি। হয়তো পরীক্ষায় 1 মার্কের প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকা আসতে পারে, আপনারা জেনে রাখার জন্য বলছি। আপনারা হয়তো বোর্ডে একটু খেয়াল করুন, দেখেন ধারা 5। ধারা 5-এ যে ধারাটি, সেটি হলো যে নগদ অর্থ ব্যতীত দান হিসাবে হস্তান্তরিত অন্যান্য সম্পত্তির মূল্য নির্ধারণ। এটির মানে হচ্ছে যে দান হিসাবে যদি শুধু নগদ টাকাই হবে, তা না। দান হিসাবে অনেক সময় হয়তো কেউ সম্পত্তি, যেমন বাড়ি বা গহনা, বিভিন্ন ধরনের বিষয় দান হতে পারে। এখন যদি এই ধরনের ক্ষেত্রে যদি সম্পত্তি নগদ অর্থ ছাড়া অন্য কোনো সম্পত্তি যদি দান হিসাবে আসে, সেক্ষেত্রে কিভাবে কর আরোপযোগ্য হবে এই বিষয়টি, এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। সেটা হলো যে এই ক্ষেত্রে সাধারণত যেই দিন দান করা হবে, সেই দিন খোলা বাজারে ওই সম্পত্তির মূল্য যা থাকবে, সেই মূল্য নির্ধারণ সেভাবে হবে। শুধু আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমি আবার রিপিট করছি। যদি কোনো নগদ টাকা ছাড়া যদি কোনো সম্পত্তি দান হিসাবে করা হয়, তাহলে সেই সম্পত্তির মূল্য কিভাবে নির্ধারণ হবে, এটা হলো ধারা 5-এ আলোচনা হচ্ছে। ধারা 5-এর আলোচ্য বিষয়। এখন এটার সমাধানটা হচ্ছে, যদি নগদ অর্থ ব্যতীত অন্য কোনো সম্পত্তি দান হিসাবে আসে, যেই দিন দান করা হবে সেই দিন খোলা বাজারে এর মূল্য যা থাকবে, সেভাবে তার কি মূল্য নির্ধারণ হবে। যেমন আজকে গহনা দান করা হয়, তাহলে আজকের বাজার রেটে গহনার যে দর, সেই হিসাবে তার মূল্য নির্ধারণ করা হবে এবং সেই হিসাবেই কর নির্ধারণ করা হবে। আমরা ধারা 5-এর পরে এবার ধারা 6 আলোচনা করছি। ধারা 6-এ আপনারা দেখছেন দান করের ক্ষেত্রমত বা কর নির্ধারণ। এটি হচ্ছে যে দান কর কিভাবে, এই দান করের ক্ষেত্র কতটুক, বা এই দান কর আদায় কারা করবেন।
এটি ধারায় যে বিস্তারিত বিবরণ রয়েছে সেটা হলো যে দান করের জন্য নর্মাল যে আয়কর কর্মকর্তা রয়েছেন বা উপকর কমিশনার রয়েছেন, সেই উপকর কমিশনারের যে এরিয়া, সেই এরিয়ার মধ্যে এই দান করের ক্ষেত্র রয়েছে এবং উপকর কমিশনার এর জন্য দান কর আদায়ের জন্য নির্ধারিত অফিসার, দান করের জন্য নির্ধারিত অফিসার থাকবে এবং সেই এরিয়া নির্ধারণ করে দিবে যে এই এরিয়ার মধ্যে ওই দান কর হিসাব বা ক্যালকুলেশন বিবেচনা করা হবে ওই এরিয়ার মধ্যে। আমরা এরপর 7-এ চলে যাচ্ছি। শুধু আমরা এখন যে ধারাটি আলোচনা করব, ধারা 7। এটি ধারা 4-এর মতোই ইম্পর্টেন্ট একটি ধারা, যদিও ধারা 4টি বেশি ইম্পর্টেন্ট। এটি ধারা 7ও পরীক্ষা আসায়, বিগত পরীক্ষায় আসছে। আমি ধারা 7টি একটু গুরুত্ব সহকারে আলোচনা করছি, কারণ ধারা 7-এ রয়েছে দান করে রিটার্ন দাখিলকরণ। কারণ এই বিষয়টি যদি দান কর কিভাবে করতে হবে এবং রিটার্ন কবে দাখিল করতে হবে, কার কাছে দাখিল করতে হবে, এই বিষয়টি যদি জানা না থাকে তাহলে সঠিকভাবে দান কর পরিশোধ করা যাবে না এবং আয়কর কর্তৃপক্ষকে দান কর আদায় করতে পারবে না। তাই 7 অনুযায়ী যে বিষয়টি বলা আছে, দুটি বিষয়কে এখানে ইম্পর্টেন্ট। একটি হলো যে যদি কোনো করদাতা দান কর প্রদান করতে চায় তাহলে তাকে অবশ্যই 15ই সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করতে হবে। এটা 1 নম্বর একটি বিষয়। আর দ্বিতীয় যেটি হলো যে ধারা 7-এ বিধি ধারা নির্ধারিত ফর্মে এবং পদ্ধতিতে উক্ত দান সম্পর্কিত রিটার্ন উপকর কমিশনের নিকট দাখিল করবেন। অর্থাৎ যে কোনো কাগজে লিখে দিয়ে বা রিটার্ন দাখিল করলে হবে না, বিধি ধারা নির্ধারিত, এটি অনলাইনে পাওয়া যায়, বিধি ধারা নির্ধারিত ফর্মে এবং একটা নির্দিষ্ট পদ্ধতিতে যেভাবে ফর্মে রয়েছে ওই পদ্ধতিতে উক্ত দান সম্পর্কিত রিটার্নটি উপকর কমিশনের নিকট দাখিল করতে হবে। তাহলে ধারা 7 হলো দান করার জন্য রিটার্ন দাখিলকরণ। শুধু দান কর আইনের ধারা 8-এ যে বিষয়টি রয়েছে সেটি হলো কর পরিশোধ। 7-এ আমরা আলোচনা করেছি যে রিটার্ন দাখিল, আর 8-এ হচ্ছে যে কর পরিশোধ। তো এক্ষেত্রে ধারা 8-এ কর পরিশোধ কি, ধারা 7-এর অধীনে রিটার্ন দাখিল করলে তার রিটার্ন দাখিলের তারিখ বা তার পূর্বে রিটার্নের ভিত্তিতে কর পরিশোধ করতে হবে। অর্থাৎ 7 ধারা অনুসারে রিটার্ন দাখিল করার পর রিটার্ন দাখিলের তারিখে বা তার পূর্বের রিটার্নের ভিত্তিতে এই কর পরিশোধ করতে হবে। মোটামুটি আমাদের বিষয়টি আমরা ক্লিয়ার যে রিটার্ন দিলে সেক্ষেত্রে কর পরিশোধ করতে হবে। তাই সেই ক্ষেত্রে ধারা 8টি আমরা শেষ করলাম। এবার আমরা যদি ধারা 9টি পড়ি, ধারা 9-তে যা রয়েছে সেটা একটু ইম্পর্টেন্ট এবং আমাদের জন্য প্রয়োজন। ধারা 9 হচ্ছে সংশোধিত রিটার্ন দাখিলকরণ। সংশোধিত রিটার্ন দাখিলকরণ। সংশোধিত রিটার্ন দাখিলকরণ এটা হচ্ছে আমরা ধারা 7-এ আমরা যে রিটার্ন দাখিল করলাম, 7-এ রিটার্ন দাখিল করার পরে উপকর কমিশনার যদি এই রিটার্ন দাখিল করার পরে যদি কোনো ভুল বা কোনো বিষয়ে তার কোনো আপত্তি থাকে, সেক্ষেত্রে আপত্তি উপস্থাপন করার পরে ধারা 9-তে এটাকে সংশোধন করে রিটার্ন সাবমিট করা যাবে। অর্থাৎ উপকর কমিশনার বা তার ট্যাক্স অফিস থেকে যদি কোনো আপত্তি আসে, সে আপত্তির ভিত্তিতে সংশোধিত রিটার্ন দাখিলকরণ হলো ধারা 9-এ। আর ধারা 10-এ রয়েছে কর নির্ধারণ। কর নির্ধারণ হচ্ছে যদি উপকর কমিশনার ধারা 9-এর অধীনে যদি উপকর কমিশনার, আমি একটু লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে, যদি উপকর কমিশনার কি 9-এর অধীনে দাখিলকৃত রিটার্ন, 9-এর অধীনে যে সংশোধিত 9-এর অধীনে দাখিলকৃত রিটার্ন পরীক্ষান্তে, যদি 9-এর অধীনে দাখিলকৃত রিটার্ন পরীক্ষা করে
9-এর অধীনে দাখিলকৃত রিটার্ন পরীক্ষা করে শুদ্ধ এবং সঠিক পায় সেক্ষেত্রে তিনি সন্তুষ্ট হয়ে সন্তুষ্ট হলে যে কর প্রদান করতে হয় সেটাই হচ্ছে কি কর নির্ধারণ। তাহলে আমরা মোটামুটি শুধু আপনারা বুঝতে পারছেন কর নির্ধারণটা হলো যে ধারা 7 এবং ধারা 9-তে ধারা প্রথম 7 এক্ষেত্রে 7টা ইম্পর্টেন্ট না, ধারা 9টি ধারা 9-এ সংশোধন করে যে রিটার্ন দাখিল করার পরে যদি উপকর কমিশনার ওই রিটার্ন দেখে সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হওয়ার পরে যেই কর দেখে সে সন্তুষ্ট হলো বা যেই কর নির্ধারণ করে সন্তুষ্ট হলো সেটি হলো কি দান করের কর নির্ধারণ। এরপর আমরা চলে যাব ধারা 11-তে। শুধু দান করের আরেকটি গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে যে ধারা 11। এটি হচ্ছে যে যদি কোনো করদাতা খেলাপি হয় তার খেলাপি করদাতার জন্য যে জরিমানা ধার্যকরণ সেটি উল্লেখ রয়েছে ধারা 11-তে। এখানে মূল যে বিষয়টি হলো আমি আপনাদেরকে একটু উল্লেখ করছি ধারাটি পয়েন্টগুলো লিখছি। সেটা হলো যে যদি কোনো ব্যক্তি তৎকর্তৃক উপকর কমিশনারের নিকট দাখিলকৃত কোনো রিটার্নে যদি কোনো ব্যক্তি তৎকর্তৃক উপকর কমিশনারের নিকট দাখিলকৃত কোনো রিটার্নে, এই শব্দটা ইম্পর্টেন্ট, ইচ্ছাকৃতভাবে কোনো দান উপস্থাপন না করে এখানে শুধু ইচ্ছাকৃতভাবে এই বিষয়টি যদি কেউ ইচ্ছা করে তার কোনো দান সঠিকভাবে তার রিটার্নে উপস্থাপন না করে এবং সেটি যদি উপকর কমিশনারের নিকট প্রতীয়মান হয় তাহলে উপকর কমিশনার সাহেব ইচ্ছা করলে অনধিক নির্ধারিত দান করেন। উপকর কমিশনার নির্ধারিত দান করের 50 ভাগ, অনধিক 50 ভাগ, এটা হবে যে শুধু 50 ভাগ দিলে হবে না, অনধিক 50 ভাগ জরিমানা করতে পারে। অনধিক 50 ভাগ পরিমাণ অর্থ জরিমানা হিসাবে আরোপ করতে পারবেন। এবং এক্ষেত্রে আরেকটি হলো যে এবং এই জরিমানা হিসেবে আরোপ করতে পারবেন এবং এই জরিমানা দান করের সাথে আদায়যোগ্য হবে। তাহলে শুধু আপনারা দেখলেন যে ধারা 11-তে কি হচ্ছে, খেলাপি ও তথ্য গোপনের জরিমানা। যদি কোনো করদাতা দান কর প্রদানের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান না করে আর সেটি যদি উপকর কমিশনারের নিকট প্রতীয়মান হয় তাহলে উপকর কমিশনার সাহেব তার যে দান কর সেই করের অনধিক 50 ভাগ অর্থ
জরিমানা আরোপ করতে পারে এবং এই জরিমানা সে দান করের সহিত একই সাথে আদায় করতে পারবে। তো শুধু এই আমরা ধারা 11 পর্যন্ত আজকে আলোচনা করলাম। এরপর আমি এর পরের পর্বে দান করের বাকি সবকটি ধারা আলোচনা করব এবং সাথে দান করের যে হার রয়েছে, যে দান করের তফসিলটি, আমি সেই তফসিলটি আলোচনা করব, যাতে আপনারা যদি এই পর্বটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে আমার মনে হয় 11 পর্যন্ত আপনাদের দান করের ক্ষেত্রে সমস্যা হবে না। এবং আমার বাকি যে 2টি বা 3টি দান করের উপর যে পরের পর্বটি থাকবে, সেটি যদি আপনারা দেখেন তাহলে, এবং সেই পর্বের শেষ দিকে আমি দান করের ইম্পর্টেন্ট কি ধরনের প্রশ্ন আসতে পারে বা বিগত কি ধরনের প্রশ্ন এসেছে, আমি সেই পর্বে সেই বিষয়গুলো আলোচনা করব। তো আপনারা পরের পর্বটি দেখার জন্য অপেক্ষা থাকেন। আর এই পর্বটি আপনারা যে আলোচনা করেছি সেই আলোচনাগুলো দেখেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছেন এখনো সাবস্ক্রাইব করছেন না, তাদেরকে বলবো যে আপনারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওর সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। এবং আমাকে আপনারা যেভাবে কমেন্টস করে উৎসাহিত করছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের উৎসাহ প্রদান করার কারণেই আমি রোজা থেকেও আপনাদেরকে এই বিষয়ে আমি সময় দিচ্ছি, এবং আপনাদেরকে এই বিষয়ের জন্য অশেষ ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আবারও আপনাদেরকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।